আচ্ছা, একটা দেশের অর্থনীতি আসলে কেমন চলছে সেটা আমরা বুঝব কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামের মধ্যে। আর এই জাতীয় আয় মাপার কিন্তু তিনটে রাস্তা আছে। তো চলুন আজ এই তিনটে রাস্তাতেই একবার হেঁটে আসা যাক আর দেখে নেওয়া যাক অর্থনীতির আসল ছবিটা। আমরা তো প্রায়ই শুনি তাই না, টিভিতে, খবরে, যে দেশের অর্থনীতি এত% বাড়ছে বা কমছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই হিসেবটা আসে কোত্থেকে? মানে কিসের ভিত্তিতে আমরা এত নিশ্চিত হয়ে বলি যে হ্যাঁ, অর্থনীতির চাকাটা আসলেই ঘুরছে? এই যে প্রশ্নটা করলাম তার উত্তরটাই হলো জাতীয় আয়। একদম সহজ করে বললে এটা হলো একটা দেশের অর্থনীতির, বলা যেতে পারে একটা বার্ষিক রিপোর্ট কার্ড। মানে একটা গোটা বছরে দেশে মোট কত টাকার ফাইনাল গুডস আর সার্ভিসেস তৈরি হলো সেটারই একটা নিট হিসেব। এখন এই তিনটে পদ্ধতিকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটা ছোট্ট কিন্তু খুব জরুরি কনসেপ্ট বুঝতে হবে। সেটা হলো আয়ের বৃত্তাকার প্রবাহ বা সার্কুলার ফ্লো অফ ইনকাম। ভাবুন তো, অর্থনীতিতে দুটো টিম খেলছে। একদিকে পরিবার মানে আমরা সবাই, আর অন্যদিকে সংস্থা বা ফর্ম। সংস্থাগুলো জিনিসপত্র বানায়, আর বানানোর জন্য কি লাগে? জমি, শ্রম, মূলধন। এগুলো তারা পায় আমাদের মতো পরিবারগুলো থেকে। তার বদলে সংস্থাগুলো আমাদের কি দেয়? আয়, মানে মাইনে, ভাড়া, লাভ, এসব। আবার আমরা সেই আয় করা টাকা দিয়ে কি করি? ওই সংস্থাগুলোর বানানো জিনিসই তো কিনি। দেখলেন তো কি সুন্দর একটা চক্র! যা উৎপাদন হচ্ছে সেটাই কারো আয় হচ্ছে, আর সেই আয়টাই আবার খরচ হয়ে যাচ্ছে। এই চক্রটার জন্যই আমরা অর্থনীতিকে তিনটে আলাদা দিক থেকে মাপতে পারি। তো আজকের আলোচনায় আমরা ঠিক কী দেখব? প্রথমে আমরা দেখব প্রোডাকশন বা উৎপাদন পদ্ধতি, তারপর দেখব ইনকাম বা আয় পদ্ধতি, আর শেষে এক্সপেন্ডিচার বা ব্যয় পদ্ধতি। এরপর আমরা দেখব কিভাবে এই তিনটে পদ্ধতি আসলে একই মুদ্রার এপিটোপিট, আর একদম শেষে সব ফর্মুলাগুলো এক জায়গায় দেখে নেব। তাহলে আর দেরি কেন? চলুন সোজা চলে যাই আমাদের প্রথম পদ্ধতিতে, উৎপাদন পদ্ধতি। এখানে আমরা অর্থনীতিকে দেখব একজন উৎপাদকের চোখ দিয়ে। আর প্রশ্নটা খুবই সিম্পল। আচ্ছা, এই 1 বছরে আমাদের দেশে মোট কি তৈরি হলো? এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ভ্যালু অ্যাডেড বা মূল্য সংযোজন। ব্যাপারটা কি? দেখুন, আমরা যখন হিসেব করি তখন শুধু ফাইনাল বা চূড়ান্ত পণ্যের দামটা নিই। মাঝখানের কোনো কাঁচামাল বা ইন্টারমিডিয়েট গুডসের দাম ধরি না। কেন? কারণ ধরুন, একটা পাউরুটির দামের মধ্যেই কিন্তু আটার দাম, ময়দার দাম সব ধরা আছে। আমি যদি আলাদা করে আটার দামও ধরি, আবার পাউরুটির দামও ধরি, তাহলে তো আটার দামটা দুবার গুণা হয়ে গেল। একেই বলে ডাবল কাউন্টিং। এই ভুলটা এড়ানোর জন্যই আমরা প্রত্যেকটা ধাপে যেটুকু নতুন ভ্যালু যোগ হচ্ছে শুধু সেটুকুই হিসেব করি। চলুন একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। ধরুন, একজন কৃষক 400 টাকার গম তৈরি করলেন। বেশ, এবার একজন মিল মালিক সেই 400 টাকার গম কিনে সেটা থেকে 700 টাকার আটা বানালেন। তাহলে এখানে নতুন ভ্যালু যোগ হলো কত? 700 মাইনাস 400 মানে 300 টাকা। ঠিক, এরপর একজন বেকার সেই 700 টাকার আটা কিনে সেটা দিয়ে 1000 টাকার পাউরুটি বানালেন। এখানেও নতুন ভ্যালু যোগ হলো 300 টাকা। তাহলে মোট মূল্য সংযোজন বা টোটাল ভ্যালু অ্যাডেড কত হলো? কৃষকের 400, মিল মালিকের 300 আর বেকারের 300, সব মিলিয়ে 1000 টাকা। আর মজাটা দেখুন, এই 1000 টাকাই কিন্তু ফাইনাল প্রোডাক্ট, মানে পাউরুটির দামের সমান। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা ছোট্ট অঙ্ক কষে ফেলি। তাহলে কনসেপ্টটা আরও পাকা হবে। ধরুন, আমাদের কাছে একটা কোম্পানির কিছু ডেটা আছে। তাদের মোট সেলস কত, ইন্টারমিডিয়েট কস্ট বা কাঁচামালের খরচ কত, আর স্টকে কি পরিবর্তন হয়েছে। সমাধানটা কিন্তু একদম সহজ। দেখুন, আমাদের ফর্মুলাটা হলো GVA at MP is equal to উৎপাদনের মূল্য মাইনাস মধ্যবর্তী খরচ। প্রথমে আমাদের বের করতে হবে উৎপাদনের মূল্য বা ভ্যালু অফ আউটপুট। এটা হলো সেলস আর স্টকের পরিবর্তন যোগ করে যা হয়, মানে 200 যোগ 10 হলো 210 কোটি। এবার এই 210 কোটি থেকে আমরা ইন্টারমিডিয়েট কস্ট মানে 90 কোটি বাদ দেব। তাহলে 210 থেকে 90 বাদ দিলে কত থাকে? 120 কোটি টাকা। ব্যাস, এটাই হলো আমাদের উত্তর। আর এভাবেই দেশের প্রত্যেকটা সংস্থার ভ্যালু অ্যাডেড যোগ করে কিন্তু মোট উৎপাদন মাপা হয়। তো উৎপাদনের দিক থেকে তো আমরা অর্থনীতিকে দেখলাম। এবার চলুন লেন্সটা একটু বদলে নেওয়া যাক। এবার আমরা দেখব আয়ের দিক থেকে।
মানে ওই যে এত কিছু উৎপাদন হলো, সেই উৎপাদন থেকে কে কত টাকা আয় করল তার হিসেব। এই ইনকাম মেথডে আমরা দেশের মোট আয় হিসাব করি, উৎপাদনের যে উপকরণগুলো আছে মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তাদের আয়গুলোকে যোগ করে। ব্যাপারটা হলো কোনো কিছু বানাতে যা যা লাগে, যেমন জমি, শ্রম, মূলধন আর উদ্যোক্তার উদ্যোগ, সেগুলো তো এমনি এমনি আসে না। শ্রমের জন্য দিতে হয় মজুরি, জমির জন্য খাজনা, মূলধনের জন্য সুদ আর উদ্যোগের জন্য থাকে মুনাফা। এই সবকটা আয়কে যদি আমরা একসঙ্গে যোগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাই দেশের মোট আয়। এই আয়গুলোকে হিসেবের সুবিধার জন্য মূলত 3টে বড় ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো কর্মচারীদের বেতন বা কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, মানে সোজা কথায় স্যালারি আর ওয়েজেস। দ্বিতীয়টা হলো অপারেটিং সারপ্লাস, যার মধ্যে পড়ে ভাড়া, সুদ আর মুনাফা। আর তৃতীয়টা হলো মিক্সড ইনকাম বা মিশ্র আয়। এটা কাদের জন্য? এটা হলো যারা সেলফ এমপ্লয়েড, মানে ধরুন ডাক্তার বা কোনো ছোট দোকানদার, তাদের আয়ের জন্য। চলুন আরেকটা অঙ্ক করা যাক, এবার ইনকাম মেথড ব্যবহার করে। এখানে দেখুন বিভিন্ন ধরনের আয়ের পরিমাণ দেওয়া আছে। এটার সমাধানও কিন্তু খুব সহজ। আমাদের ফর্মুলাটা হলো NDP/FC = কর্মচারীদের বেতন প্লাস অপারেটিং সারপ্লাস প্লাস মিশ্র আয়। তো প্রথমে আমাদের অপারেটিং সারপ্লাসটা বের করতে হবে, মানে ভাড়া, সুদ আর মুনাফা যোগ করতে হবে। তাহলে 300, 200 আর 400 যোগ করতে হয় 900 কোটি। এবার জাস্ট সবগুলোকে একসঙ্গে যোগ করে দিন। কর্মচারীদের বেতন 1000 কোটি, অপারেটিং সারপ্লাস 900 কোটি আর মিশ্র আয় 100 কোটি। সব মিলিয়ে হলো 2000 কোটি টাকা। সিম্পল। আচ্ছা, আমরা প্রোডাকশন দেখলাম, ইনকামও দেখলাম, তাহলে বাকি রইল কি? ঠিক ধরেছেন, খরচ বা ব্যয়। চলুন এবার আমাদের শেষ লেন্সটা চোখে লাগাই আর দেখি খরচের দিক থেকে অর্থনীতিটা কেমন দেখতে। প্রশ্নটা হলো, দেশে যা কিছু তৈরি হলো সেগুলো কেনার জন্য সবাই মিলে মোট কত টাকা খরচ করল? এই এক্সপেন্ডিচার মেথডের যুক্তিটা খুবই সোজাসাপটা। অর্থনীতিতে যত ফাইনাল গুডস আর সার্ভিসেস তৈরি হয় সেগুলো তো হাওয়ায় মিলিয়ে যায় না, তাই না? কেউ না কেউ তো সেগুলো কেনে। সেটা আমরা মানে সাধারণ মানুষ হতে পারি, সরকার হতে পারে, বা কোনো কোম্পানিও বিনিয়োগের জন্য কিনতে পারে। তো আমরা যদি এই সবার ফাইনাল খরচের হিসেবটা যোগ করে ফেলি, তাহলেও কিন্তু আমরা মোট জাতীয় আয় পেয়ে যাব। এই মোট খরচকে আমরা মূলত 4টে ভাগে ভাগ করি। আপনারা হয়তো ফর্মুলাটা শুনেও থাকবেন, C+G+I+NX। এখানে সি হলো আমাদের মানে প্রাইভেট কনজিউমারদের খরচ, জি হলো গভর্নমেন্ট বা সরকারি খরচ, আই হলো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের খরচ, আর শেষে এনএক্স হলো নেট এক্সপোর্ট, মানে মোট রপ্তানি থেকে মোট আমদানি বাদ দিলে যা পড়ে থাকে। তো চলুন আমাদের আজকের শেষ অঙ্কটা কষে ফেলা যাক এবার ব্যয় পদ্ধতির সাহায্যে। এখানে দেখুন সি, জি, আই আর এনএক্স এই 4টে উপাদানেরই ভ্যালু দেওয়া আছে। এটা তো বোধহয় সবথেকে সোজা। ফর্মুলা হল GDP/MP = C+G+I+NX। আমাদের শুধু এই 4টে সংখ্যাকে যোগ করতে হবে। তাহলে 1500, 500 আর 400 যোগ করলে হচ্ছে 2400 কোটি। আর নেট এক্সপোর্ট আছে -100 কোটি। তাহলে 2400 থেকে 100 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 2300 কোটি টাকা। আর এটাই হলো আমাদের GDP@মার্কেট প্রাইস। তো আমরা 3টে আলাদা রাস্তা ধরে হাঁটলাম, উৎপাদন, আয় আর ব্যয়। এখন সময় হয়েছে এই 3টে রাস্তাকে এক জায়গায় এনে মেলানোর। দেখা যাক কি দাঁড়ায়। আর এখানেই হলো আসল মজাটা। এই 3টে পদ্ধতি দেখতে আলাদা হলেও এদের গন্তব্য কিন্তু একটাই। কারণ থিওরিটিক্যালি একটা অর্থনীতিতে মোট উৎপাদন, মোট আয় আর মোট ব্যয় এই 3টেই সমান হতে বাধ্য। ভাবুন, যা উৎপাদন হয়েছে সেটাই তো বিক্রি হয়ে কারো আয় হয়েছে, আর সেই আয়টাই তো আবার কেউ খরচ করেছে। তাই বাস্তবেও ডেটা কতটা নিখুঁত সেটা যাচাই করার জন্য বিভিন্ন দেশ 3টে পদ্ধতি ব্যবহার করে আর একে অপরের সাথে হিসেবটা মিলিয়ে দেখে। আমাদের পুরো আলোচনার সারমর্মটা রয়েছে এই একটা স্লাইডে। দেখুন, 3টে পদ্ধতির মূল ফর্মুলাগুলো এখানে পাশাপাশি দেওয়া আছে। এটা একটা দারুণ কুইক রেফারেন্স। এটা মাথায় রাখলে জাতীয় আয় গণনার মূল ভিত্তিটা কিন্তু আর কখনো গুলিয়ে যাবে না। ব্যাপারটাকে খুব সুন্দর একটা উপমা দিয়ে বোঝা যায়। ভাবুন, দেশের অর্থনীতিটা হলো একটা বিশাল কেক। উৎপাদন পদ্ধতি আমাদের বলে কেকটা আসলে কতটা বড়,
আয় পদ্ধতি বলে এই কেকের স্লাইসগুলো কে পেল, আর ব্যয় পদ্ধতি বলে কারা কারা এই কেকটা খেলো। দেখুন, গল্পটা কিন্তু একটাই, কেককে নিয়ে। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যায়, যদি 3টে পদ্ধতিতে একই উত্তর আসার কথা, তাহলে বাস্তবে যখন ডেটা বেরোয় তখন এদের মধ্যে অল্প বিস্তর পার্থক্য দেখা যায় কেন? এর কারণটা হলো ডেটা কালেকশনের বিশাল জটিলতা। ভাবুন তো, একটা গোটা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি লেনদেন আর আয়ের হিসেব রাখা কাজটা সহজ নয়। তাই কিছু ছোটখাটো ভুল বা স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি থেকেই যায়। আর এ কারণেই অর্থনীতিবিদরা প্রায়শই 3টে হিসেবের একটা গড় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসেন। আসলে এই বিশাল অর্থনৈতিক যোগ্যকে 100% নির্ভুলভাবে মাপাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।